মানে 3টা প্রতিষ্ঠানই ধ্বংস করেনি, এমনকি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা রক্ষা করবে, আজকে তাদের সাথে কী আচরণ। সিভিল প্রশাসনে আপনারা দেখেন, প্রিন্সিপাল সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত অফিসার একে একে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি, অনেকে গ্রেপ্তার, জেলখানায়। ঠিক সেনাবাহিনী মানে সশস্ত্র বাহিনী তারাও রেহাই পাচ্ছে না। এই কয়েকদিন আগে আপনারা দেখেন, 2 দিন আগেই কি সেনাবাহিনীর কয়েকজনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করবে, তাদেরকে বিচার হবে। কি কোথায় বিচার হবে? আইসিটিতে। আইসিটিটা কি? দর্শক শুনছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও বার্তার অংশ বিশেষ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। সেনাবাহিনীকে বিতর্কিত বিভাজন ও ডিপ স্টেটের প্রেসক্রিপশন বাস্তবায়ন করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে কতিপয় সেনা অফিসারকে বিচার করতে অসামরিক বিচার আদালতে টেনে নেওয়ার মহাপরিকল্পনা এখন বাস্তবায়নের পথে। আয়নাঘর নাটক, সেনাবাহিনীকে কলঙ্কিত করার জামায়াত শিবির, বিএনপি, জঙ্গি জোটবদ্ধ সমন্বয়ে তথাকথিত সরকার প্রধান ইউনূসের গভীর ষড়যন্ত্র ফাঁস। বাংলাদেশের অবৈধ ইউনূস সরকার সাজিয়েছিল এক ভয়ঙ্কর নাটক, নাম আয়নাঘর। কথিত গুমঘর আবিষ্কারের নামে তারা শেখ হাসিনার শাসনামলকে কলঙ্কিত করতে এবং মুক্তিযুদ্ধপন্থী সেনা অফিসারদের ফাঁসাতেই আয়নাঘরের এই কাল্পনিক নাটক। কথিত আয়নাঘর তথা গুমঘরে নির্যাতনের মিথ্যা কল্প ফেলে সামরিক বাহিনীর পদস্থ প্রতিজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হলো। ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। তাদের মধ্যে 15 জন এখনও সক্রিয় সেনাবাহিনীতে, 1 জন অবসরপ্রাপ্ত অবস্থায়। সবাইকে টেনে নেওয়া হয়েছে বেসামরিক আদালতের বিচারে। অথচ সামরিক ট্রাইব্যুনালের অস্তিত্ব যেখানে যথার্থ এবং বিদ্যমান, কিন্তু সেই মিলিটারি এক প্রথা ভেঙে ক্ষমতার দাপটে বেসামরিক বিচারিক আদালত তথা একটি অবৈধ সাংবিধানিক বিরোধী আন্তর্জাতিক অপরাধ আদালত বিচারের এই অভিসন্ধি একটি গুরুতর অধ্যায়ের পথে সার্বভৌমকে ধ্বংস করে দেশকে আরও গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে ইউনূস। বিদেশি এজেন্ট ইউনূস গংদের উদ্দেশ্য একটাই, সেনাবাহিনীকে জনসমক্ষে হেয় করা, একটি সার্বভৌম বাহিনীকে আন্তর্জাতিকভাবে সন্দেহের চোখে দেখা। এটা কি আদৌ দেশের জন্য কোনো গৌরবের বিষয়? এই প্রস্তুতি আজ বিশ্ব দরবারে ঘুরে বেড়াচ্ছে। মজার ব্যাপারটি হলো, আয়নাঘর নাটক ছিল বিদেশি মধ্যস্পুষ্ট ডিপ স্টেটের পরিকল্পনা, যেখানে পাকিস্তান, কাতার ও কিছু পশ্চিমা গোষ্ঠীর সম্পৃক্ততা ছিল স্পষ্ট। ইউনূস সরকার ভুয়া ভিডিও, সাজানো সাক্ষ্য ও বিদেশি প্রচারণা ব্যবহার করে জাতীয় সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে চেয়েছিল। শেষ পর্যন্ত সত্য প্রকাশ পেতে শুরু করেছে। প্রমাণ মিলছে শেখ হাসিনার সরকারকে কলঙ্কিত করতে এবং মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ভাঙতে এই ভুয়া ও গুমঘরের গল্পই ছিল সবচেয়ে বড় রাজনৈতিক ষড়যন্ত্র। এই ব্যাপারে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট বার্তা দিয়েছেন, যে আগুন নিয়ে খেলছে সে আগুনই পূর্বে ইউনূস ও তার সমস্ত সাগরেদরা। দর্শক, আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন দেখুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও বার্তার পূর্ণাঙ্গ ভিডিও চিত্র, যেখানে তিনি আইসিটি ট্রাইব্যুনালের বিষয়ে বিস্তারিত বলেছেন। কেন তখন
এটিকে গঠন করা হয়েছিল। সেখানে যখন আমরা শোক দিবস পালন করি, সেখানে তারা কি লুঙ্গি ডান্স করে। মানুষ কত বড় অমানুষ হলে এটা করতে পারে। তো এরা যে অমানুষ তার প্রমাণ তো আপনারা পেয়েছেন। এই যে এখন আমরা যেটা শুনলাম যে একজনের কান কামড়ে নিয়ে যায়, এরা কি আসলে কি মানুষ, নাকি ড্রাগ অ্যাডিক্টেড, নাকি কি এটা কোনো পশু হয়ে গেছে? আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে। আওয়ামী লীগ তো ভেসে আসা দল না। আওয়ামী লীগ কোনো অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে আওয়ামী লীগের জন্ম হয় নাই, বা 5 স্টার হোটেলেও আওয়ামী লীগের জন্ম হয়নি। শোষিত বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ 1949 সালে প্রতিষ্ঠা লাভ করে, যখন এই এখনকার কোনো দলই ছিল না। তাহলে আওয়ামী লীগকে কীভাবে তারা ধ্বংস করবে? হ্যাঁ, আইয়ুব খান, এআইএ খান, জিয়াউর রহমান, এক খালেদা জিয়া সবাই চেয়েছে আওয়ামী লীগ ধ্বংস করতে, এরশাদ সবাই চেয়েছে। কিন্তু আওয়ামী লীগ এদেশের মাটি মানুষের সংগঠন। আজকে শুধু একটা রাষ্ট্রের 3টা প্রতিষ্ঠানই ধ্বংস করেনি, এমনকি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা রক্ষা করবে, আজকে তাদের সাথে কী আচরণ। সিভিল প্রশাসনে আপনারা দেখেন, প্রিন্সিপাল সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত অফিসার একে একে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি, অনেকে গ্রেপ্তার, জেলখানায়। ঠিক সেনাবাহিনী সশস্ত্র বাহিনী তারাও রেহাই পাচ্ছে না। এই কয়েকদিন আগে আপনারা দেখেন, 2 দিন আগেই কি সেনাবাহিনীর কয়েকজনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করবে, তাদেরকে বিচার হবে। কি কোথায় বিচার হবে? আইসিটিতে। আইসিটিটা কি? স্বাধীনতার পর জাতির পিতা সংবিধান যখন প্রণয়ন করলেন, সেই সংবিধান ভিত্তিতে নির্বাচন হলো। সেই নির্বাচন 1973 সালে। নির্বাচনের পর সেই পার্লামেন্টে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য এই আইসিটি গঠন করা হয়। এটা পার্লামেন্টের আইন দ্বারা গঠিত। কাদের জন্য বিচার? যারা মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল, আলবদর, আল শাম, রাজাকার বাহিনী করে এদেশে গণহত্যা, নারী নির্যাতন, নারীদের ক্যাম্পে দিয়ে দেওয়া, লুটপাট, অগ্নিসংযোগ, ধর্ষণ এগুলি করেছে, তাদের বিরুদ্ধে বিচার। সেই বিচার শুরু করেছিলেন জাতির পিতা ইউনূস। যখন জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে সেই বিচারের কাজ বন্ধ করে দেয় এবং যে 11,000 বন্দী ছিল তাদেরকে মুক্ত করে। পাকিস্তানি পাসপোর্ট নিয়ে গোলাম আজম পাকিস্তানে চলে গিয়েছিল, তাকে ফেরত নিয়ে আসে বাংলাদেশে। এটাই হচ্ছে দুর্ভাগ্য শুরু। জামাতে ইসলামী ব্যান্ড ছিল বাংলাদেশে, জিয়াউর রহমান তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়। সংবিধানে 12 অনুচ্ছেদ এবং 38 অনুচ্ছেদ আর্থিক সংশোধন করে এদের ভোটের অধিকার এবং সংগঠন করার অধিকার ফিরিয়ে দেয়, এবং বাংলাদেশের আদর্শ বিচ্যুত করে গিয়েছিল এই জিয়াউর রহমান, এবং তারই পদাঙ্ক অনুসরণ করে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই আইসিটিকে তারা আজকে কে সংশোধন করেছে? যে ইউনূস ক্ষমতা দখল করেছে তার কোনো সাংবিধানিক ভিত্তি নাই, জনগণের ম্যান্ডেট নাই, শুধু অস্ত্র আর অর্থ, আমেরিকার ডিপ স্টেটের অর্থ, ইউএস এইডের অর্থ এবং ইহুদি ধনকুবের সোরসের অর্থ দিয়ে, এবং নিজে যে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন এবং গরিবের রক্তচোষা টাকা সব বিদেশে পাচার করে 6,000 টাকা বেতনের একজন এমডি ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাংকে চাকরি করতো, 6,000 টাকা বেতনের চাকরি 1990 সালে পেয়েছিল। সে বিলিয়ন ডলারের মালিক সারা বিশ্বে। বাংলাদেশে তার 5,000 কোটি টাকার মতন তার ফিক্সড ডিপোজিট, বিভিন্ন নামে কল্যাণ ফান্ড, টেলিফোন, এটা সেটা করে 9-6 করে হাজার কোটি টাকা তার ফিক্সড ডিপোজিট, এবং শত কোটি টাকার মালিক। 3টা ব্যাংকে তো 118 কোটি টাকা, তারপরে আরও অনেক আছে। এই যে শত কোটি টাকা কোথা থেকে পেল, তার জবাব কি ইউনূস দেবে বাংলাদেশে? তাকে তো দিতে হবে। আজকে সেই অর্থ ব্যয় করে, এবং কিছু মানুষ তো বিভ্রান্ত হলো, এখন সাথে আজান দিয়ে পড়লো, সে ক্ষমতা দখল করলো। এখানে আমার দুঃখটা হলো
এই যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মানুষের যে আর্থসামাজিক উন্নতি যে করলাম, মানুষ যে আরামে চলতে পারছে, নিরাপদে থাকতে পারছে, কাজ করে খেতে পারছে, আর্থিকভাবে তারা উপার্জন করতে সক্ষম হচ্ছে, এই কথাটা কেউ একবার চিন্তা করলো না? অন্তত আমার সময় তো আমি দাবি করতে পারি যে আমার সময় কোনো নারীকে তো বেজ্জতি হতো না, দিন রাত তারা নিরাপদে চলতে পারতো। ছিনতাই ডাকাতি এগুলো তো আমি কমে ফেলেছিলাম, কারণ প্রত্যেক মানুষের কর্মসংস্থান ব্যবস্থা, উপার্জনের ব্যবস্থা করে দিয়েছি। প্রত্যেকটা গ্রামকে আমি শহর করে দিয়েছি, প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। এখনও তো সেই সুবিধা সবাই ভোগ করছেন। আমার হাতে করা জিনিস ভোগ করছেন না এটা তো তা না। আমরা খারাপ হয়ে গেলাম, কিন্তু আমাদের করা জিনিসগুলি খুব ভালো, সেটা তো গেল। এখন কি করছে? আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষাকারী যারা, তাদের বিচার করবে যেখানে আমরা স্বাধীনতা বিরোধীদের বিচার করেছি। এটা কি ধরনের কথা? সশস্ত্র বাহিনীর জন্য কিন্তু আর্মি অ্যাক্ট আছে, সেনাবাহিনীর নিজস্ব আইন আছে, এবং যদি কেউ সশস্ত্র বাহিনী কেউ যদি অপরাধ করে তাহলে আর্মি অ্যাক্ট অনুযায়ী সেই বিচার এবং তদন্ত তারাই করবে। এখানে কিন্তু অন্য কোনো সুযোগ নাই। কিন্তু আজকে আমরা কি দেখি? সেই আর্মি অ্যাক্ট বাদ দিয়ে রেখে কোনো কথা নেই, বার্তা নাই, সিভিল প্রশাসনের অফিসারদেরকে গ্রেপ্তার করে যাচ্ছে। যেখানে আমরা 1998 সালের যে ফৌজদারি কার্যবিধি, এবং সেখানে 197 ধারা অনুসারে মানে সামরিক বা অসামরিক, অর্থাৎ সিভিল প্রশাসন বা সামরিক প্রশাসনের কোনো ব্যক্তি বা কোনো কর্মচারী কেউ যদি কোনো অপরাধ করে, তাকে যদি গ্রেপ্তার করতে হয় তো সরকারের অনুমোদন লাগে। এখানে কোনো অনুমোদনের বালাই নাই। অবশ্য অনুমোদন নেবে কেন? কারণ সরকারি তো অবৈধ, ইউনুস তো অবৈধ, সেই জন্য বোধহয় তারা নেওয়ার প্রয়োজন মনে করে না, এটা আমার ধারণা। কিন্তু তাদেরকে নেবার অধিকার আছে। যখন আমরা আইসিটিতে যুদ্ধাপরাধীদের বিচার করি, তাদের ডিফেন্সে যাওয়ার ছিল। এই যে এখন যে চিফ প্রসিকিউটর তাজুল, সে কোথায় ছিল? সে তো ডিফেন্স গ্রুপে ছিল। চেয়ারম্যান সেও জামাতের, প্রসিকিউটর জামাতের, বিচারক, আইনজীবী, তার চিফ প্রসিকিউটর সবই জামাতের। মনে হয় জামাতেরই একটা রাজত্ব সেটা। আর ইচ্ছা মতো আইন পরিবর্তন। একটা আইনে বিচার কাজ চলছে, চলমান বিচার অব্যাহত থাকতে ওই আইন আবার কী করে সংশোধন করলো? ওই একই কোর্টে আবার সংশোধন করে নতুন ধারা কিভাবে যুক্ত করে? এটাও তো বেআইনি। তৃতীয় কথা হচ্ছে, সংসদে পাশ করা যুদ্ধ অপরাধীদের বিচারের আইন, সেটা কিভাবে শুধুমাত্র এক্সিকিউটিভ অর্ডারে সংশোধন করে তার বিচার কার্য চালাতে পারে? এটা তো চালাতে পারে না। সম্পূর্ণ আইসিটির বর্তমান যে অবস্থাটা আছে সংশোধনের পর, এটা তো কোনো আইসিটি থাকে না। সিআরপিসি অনুযায়ী যেখানে মামলা হয় সেখানে আইসিটিতে বিচার হবে কিভাবে? আর যে ডিফেন্সে ছিল সে কী করে চিফ প্রসিকিউটর হয়? এটা তো ব্রিচ অফ ট্রাস্ট। এটা সম্পূর্ণভাবে আইনের খেলাপ করা, মানবাধিকার লঙ্ঘন করা। যেখানে ক্যাপিটাল পানিশমেন্টের সুযোগ আছে সেখানে এরা কি করে বিচার করে? তারা ইচ্ছা মতো করে যাচ্ছে। 29 জন সেনা অফিসারের বিরুদ্ধে তারা ওয়ারেন্ট ইস্যু করবে। কেন? কে অধিকার দিয়েছে তাদের? কার কাছ থেকে পারমিশন নিয়েছে? আর এটা করবার অধিকার তো তাদের নাই। যারা আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে তাদের বিচার, যেখানে আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী যারা কাজ করেছে, স্বাধীনতা বিরোধী, তাদের বিচার যে কোর্টে হয়েছে সেই কোর্টে বিচার করার অধিকার তো ওদের নাই। কিন্তু এখানে তো আজকে তো কোনো আইনের শাসন নাই। বিচার বিভাগ তো সেই আসিফ নজরুলের লেলিয়ে দেওয়া এবং ইউনুসের মেটিকুলাস ডিজাইন অনুযায়ী ওই ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী যে চিফ জাস্টিসের বাড়ি আক্রমণ করে, চিফ জাস্টিস সেখান থেকে কোনো মতে প্রাণে বাঁচেন। ইউনুস যে ক্ষমতা দখল করলো, 104 ধারা সম্পর্কে বলা হলো হাইকোর্টের মতামত। হাইকোর্ট কি কোর্ট বসেছিল? সেখানে কোনো আর্গুমেন্ট হয়েছে? সেখানে কোনো কথা হয়েছে? কথা তো হয়নি, সবই ভুয়া।
আমার নামে যে চিঠিটা সেটাও ভুয়া। আমি কোনো চিঠিও তার মানে রিজাইন করবে তো কোনো চিঠি দেয়নি তো আমি। এমনকি আমার সিগনেচার দেখাচ্ছে আমি পিজিআরের যে মানে একটা ভিজিটার বইতে সই করছি, সেটা দেখিয়ে বলছে ওটা নাকি আমি সই করছি। তার মানে এর ইউনূসের আগামাথা সবই হলো ভুয়া। তাও যদি দেশটা ভালো চালাতে পারতো, ওই সুদখোর আবার দেশ চালাবি কোত্থেকে? সে তো মানুষের রক্ত চুষে খাওয়া অভ্যস্ত। ঘরে ঘরে হাহাকার, মাথা পিছু আয় কমে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে। ইউনূসটাকে খুব সস্তায় খাওয়াচ্ছে না সস্তায়? আমি নাকি অনেক বেশি দামে খাওয়াতাম, এখন নাকি সব কিছু সস্তা। হ্যাঁ, তরি তরকারি যদি 100 টাকা দাম হলেও সস্তা হয়, বা কাঁচামরিচ যদি 300-400 টাকা দাম হলে সস্তা হয়, আমার কিছু বলার নাই। কিন্তু যারা তখন গাল ভরে বলতো, তারা কোথায়? তাদের ন্যায় নীতির কথা গেল কোথায়? শেখ হাসিনা ক্ষমতা থাকলে খুব ন্যায় নীতির মানে বচন বের হয়, এখন বের হয় না কেন? এখন মুখে কুলুপাটা কেন? কারণ আছে, কেউ কথা বলতে পারবে না, সবার মুখ বন্ধ। এই সরকারের সমালোচনা করলে ওই যে সেই বিভুরঞ্জনের মতো লাশ হয়ে নদীতে ভাসতে হবে, প্রতিষ্ঠান আগুনে পোড়ানো হবে। এখন আর কারো গলায় স্বর পাওয়া যায় না। কাজে এই অবস্থার থেকে দেশ আর জাতিকে মুক্ত করতে হবে, আর মুক্ত করতে পারে একমাত্র আওয়ামী লীগই। কারণ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের মানুষের ভাগ্য আর কেউ পরিবর্তন করেনি, কোনদিন করবেও না। কারণ সবাই আসে লুটে খেতে, দুপয়সা কামাই করতে। আপনারা দেখেন না, সব বৈষম্যহীন রাজনীতি বলে বৈষম্যহীন আন্দোলন, এমনই বৈষম্য যে সব জায়গায় দলীয়করণ, প্রত্যেকটা জায়গায় আজকে দলীয়করণ এবং অর্থ সম্পদ বানিয়ে 6 মাসও যায়নি ইউনূসের সেই মানে সমন্বয়করা সব একেবারে নাদুস নুদুস হয়ে গেছে টাকা পয়সা বানিয়ে। আঙুল ফুলে কলা গাছ সবার, 100 কোটি টাকা বানিয়ে এখন 1000 কোটি টাকা স্বপ্নে বিভোর। দেশের কোনো উন্নয়ন কাজ নেই। আমি যে কটা কাজ শেষ করে আসলাম, যেগুলি শেষ হয়েছে সেগুলি করে করে ভাবা নিচ্ছে, অথবা আমি সেই কালুরঘাট রোড কাম রেল ব্রিজের সমস্ত ডিজাইন সব কিছু আমার করে দেওয়া, ভিত্তিপ্রস্তর স্থাপন করে খুব বড় ঢেকুর। কোনো একটা কাজ তো করতে পারেনি, করবে না তো তারা। দেশের উন্নয়ন চায় না, দেশের মানুষ আরও গরিব হলে পরে। ইউনূসের কথাই হচ্ছে, জিনিসের দাম যত বাড়বে, দেশের মানুষ যত গরিব হবে, তারা তাদের খাদ্যের মানে কীভাবে খাদ্যের সন্ধানেই এত ব্যস্ত থাকবে যে কেউ আন্দোলনে যাবে না। কাজেই মানুষকে যত কষ্ট দিয়ে তার ক্ষমতার মসনদ আরও নির্বিঘ্ন করা এবং কিভাবে থাকবে এই চিন্তায় সে বিভোর। কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যা কিছু আছে তাই এখন নামতে হবে। আর এই সশস্ত্র বাহিনী, আমি জানি না এদের কি মানে, আমি তো তাদের সব ধরনের ট্রেনিং থেকে শুরু করে সব থেকে আধুনিক ট্রেনিং দিয়েছিলাম। শান্তিরক্ষা বাহিনীতে আমার সময় 1 নাম্বার ছিল বাংলাদেশ, আজকে সেই বাংলাদেশ 3 নাম্বারে নেমে গেছে। আর যেভাবে সেনাবাহিনীকে ইউনূস ব্যবহার করেছে, তাতে তাদের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে এবং জাতিসংঘে ওই সেক্রেটারি জেনারেলের যতই এনে টুপি মাথায় দিয়ে ইফতারি খাওয়াক, ভাবমূর্তি তো নষ্ট হয়ে গেছে। তাই ভবিষ্যৎটা কী, কতজন যে ফেরত আসবে তার ঠিক নেই। আমি তো বলে বলে ঠিকঠাক করে দিয়েছিলাম, কিন্তু আজকে সেই শেষ। আর তারপর এই সমস্ত অফিসারদের বিরুদ্ধে তারা কিভাবে, কোন সাহসে তারা ওয়ারেন্ট ইস্যু করে? এত সাহস পায় কোত্থেকে? আবার সেটা প্রশ্ন। ওখানে কি এখন সাহসী লোক কেউ নাই? তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এদের দিয়ে রক্ষা হবে কীভাবে? ট্যাঙ্ক কিনে দেওয়ার থেকে শুরু করে বিমান বাহিনী, নৌবাহিনী, প্রত্যেকেরই তো আমি আধুনিক সরঞ্জামাদি কিনে দিয়ে, কোথায় সাবমেরিন থেকে শুরু করে MiG-21 পর্যন্ত দিয়েছি। সশস্ত্র বাহিনী যে করে সেই বঙ্গবন্ধু ট্যাঙ্ক কিনে দিয়েছেন, তারপর আমি কিনে দিলাম। হ্যাঁ, ওটা বোধহয় শুধু আমাদের হত্যার জন্য ব্যবহার হতে পারে, আর এখন আর তা হয় না, এটা হলো কথা। তো এইভাবে দেশের মানুষ, সশস্ত্র বাহিনী, সিভিল প্রশাসনের আমাদের সেই সচিবরা, আরে তারা কাজ করছে বলেই তো দেশটা এত উন্নতি হয়েছে, নইলে কি এত তাড়াতাড়ি এত দেশের উন্নতি হয় নাকি? আজকে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা। আর আওয়ামী লীগ তো আছেই, আওয়ামী লীগের তো সব অপরাধ, বড় অপরাধ আওয়ামী লীগ স্বাধীন করলো কেন? পাকিস্তানি হানাদার বাহিনীর বুটের লাথি খেতে খেতে যদি বেঁচে থাকতে পারতো, খুব খুশি হতো, ওদের পা ধরে ধরে পানি খেত। আবার সেটাই তারা চায়, কিন্তু বাংলাদেশের মানুষ তা চায় না। বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা নিয়েছে,
এই স্বাধীনতাকে রক্ষা করা, স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়া, জনগণের জীবনে আবার শান্তি ফিরিয়ে আনা, অর্থনৈতিক উন্নতি ফিরিয়ে আনা একমাত্র আওয়ামী লীগ পারে এবং আওয়ামী লীগই করবে ইনশাল্লাহ। তাই আওয়ামী লীগের সকল নেতাকর্মী সব ভয়ভীতি ঊর্ধ্বে উঠে সব এগিয়ে যেতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর মুজিবনগর যেখানে স্বাধীনতার সেই শপথ নিয়েছে, সেখানে জনগণের জন্য শপথ নিয়ে সবাইকে একসাথে দাঁড়াতে হবে। সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয়।